প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি বলছিলাম নবম দশম শ্রেণী ভোকেশনাল আইওটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স 2-তে সবাইকে স্বাগতম। এই অধ্যায়ে আমি তোমাদেরকে এর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো এক নজরে তার প্রথমত আমি সূচিপত্রগুলো তোমাদেরকে একটু বলি। প্রথম অধ্যায়ে আছে ডিজিটাল সিস্টেম বেসিক্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তারপর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপন, এরপর হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ইনস্টলেশন, এরপর হচ্ছে নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিসেস। দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং বেসিক, মাইক্রো কন্ট্রোলার বেসিক, ইন্টারনেট অফ থিংস ফান্ডামেন্টাল, বেসিক আইওটি সিস্টেম প্রজেক্ট। দেখো, এই আমার কাছে এই দ্বিতীয় পত্রের এই অধ্যায়গুলো খুবই ইন্টারেস্টিং। প্রথম পত্র হচ্ছে এই বিষয়গুলি, ডিজিটাল সিস্টেম বেসিক্স এগুলি, এবং দ্বিতীয় পত্রের যেটা এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং পার্ট, এবং বর্তমান ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য উপযোগী হচ্ছে এই বিষয়গুলি। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তী বলবো, এবং আমার যথেষ্ট রিসোর্স রয়েছে এগুলো এবং অভিজ্ঞতা রয়েছে, আমি সেটা বিষয়ে তোমাদেরকে জানাবো। হাতে কলমে ধরে এই প্রজেক্টগুলো আমি করে দেখাতে পারবো। আর যারা ইন্টার্নিং করতে চাও তারা করতে পারবে রিমোটলি বা অনলাইনের মাধ্যমে, সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবে। একদম সফটওয়্যার এবং সহজে কোড করা, প্রোগ্রামিং করা, প্রজেক্ট করা থেকে শুরু সব কিছু দিবে, তোমরা ঘরে বসেই এই ইন্টার্নিংটা করতে পারো। ওকে, আমরা প্রথম অধ্যায়ে প্রথম পত্রে যাব। প্রথম পত্র হচ্ছে ডিজিটাল সিস্টেম বেসিক্স। আজকের এটা ডিজিটাল সিস্টেম বেসিক্স। আচ্ছা, এটা নিয়ে আমরা একটা আলোচনা করব। তো ডিজিটাল সিস্টেম বেসিক যেটা, এটা কি? ডিজিটাল শব্দটি বাংলাদেশের মানুষের কাছে অতি পরিচিত একটি নাম, স্বচ্ছতা ও নিখুঁত কার্যক্রম যজ্ঞের প্রতীক। আর যা হোক, এখানে আসলে ডিজিট মানের সংখ্যা আর কি। ঠিক আছে, তো আমরা এই যেই বর্তমান কম্পিউটার, ক্যালকুলেটর, যে মোবাইল, যেই জিনিসগুলো আমরা চিন্তা করি বা কমিউনিকেশনের যে টুলস, কিন্তু এগুলো ডিজিটাল সংখ্যা দিয়ে হয়, ডিজিট দিয়ে হয়, যেমন 0 এবং 1। এছাড়া কিন্তু আর কোনো সংখ্যা নাই। এগুলোই কিন্তু বিভিন্ন কোডে ফর্মে হয়ে এই কাজটা হয়। এখানে বলা আছে যে ইন্টারনেট, টেলিফোন, মোবাইল কমিউনিকেশন, শিল্প কারখানা, অফিস, আদালত, অটোমেশন এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম, কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবট, বিনোদন, পরিবহন ও আকাশ গবেষণায় যন্ত্রাদি ডিজিটাল ইলেকট্রনিক্সের একটি যুগান্তকারী অধ্যায়। সো এটাই, হ্যাঁ, এই ডিজিটাল সরঞ্জামপাতি যেটা বলবো আমরা, ডিজিটাল ইকুইপমেন্ট বা ডিজিটাল ডিভাইস যেগুলি, সেগুলি কিন্তু ওই ডিজিট দিয়ে নিয়ন্ত্রণ হয় বা ডিজিট দিয়ে চলে বা কন্ট্রোল হয়। আসলে ডিজিট 0 এবং 1 এগুলো একটা ভোল্টেজ, একটা পালস। সো চলো আমরা দেখবো এটা কিভাবে কাজ করে বা কি। তো ডিজিটাল সিস্টেমের মৌলিক ধারণা তোমরা এখানে লাভ করতে পারবে। নাম্বার সিস্টেম, কোড, ব্যবহারিক ক্ষেত্র চিহ্নিত করতে পারবে। নাম্বার সিস্টেমের পারস্পরিক রূপান্তর, গাণিতিক অপারেশন করতে পারবে। ডিজিটাল লজিক, বুলিয়ান অ্যালজেব্রা ধারণা পাবে। তো লজিক গেট ও লজিক আইসোম ধারণা পাবে। আচ্ছা, আমরা একটু যাই। বেসিক কনসেপ্ট অফ ডিজিটাল সিস্টেম, এটা তোমরা ডিজিটাল সিস্টেম কি এটা দেখবে, এটা হচ্ছে রিডিং পড়ার কাজ। তবু আমি একটু বলি, ডিজিটাল সিস্টেম সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হলে ইলেকট্রনিক্সের ধারণা থাকা অবশ্যই অত্যাবশ্যক। প্রকৃতপক্ষে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যেই শাখায় শূন্য মাধ্যম বা সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত ইলেকট্রন বা প্রোটন ক্রিয়াকলাপ দ্বারা বৈদ্যুতিক বা আলোক তরঙ্গের অসিলেশন, রেকটিফিকেশন, ফিল্টারিং, অ্যাম্প্লিফিকেশন ও কনভার্সন জাতীয় কার্য সম্পাদন করা হয়, তাকে ইলেকট্রনিক্স বলে। এই সকল কাজ সম্পাদন, পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত
যন্ত্রাদিকে ইলেকট্রনিক সামগ্রী বলে। যেই সকল ইলেকট্রনিক সামগ্রী অ্যানালগ, ডিজিটাল ও উভয়ের মিশ্রণ বা হাইব্রিড শ্রেণীর হতে পারে। ইলেকট্রনিক্সের প্রথম যুগে বেশিরভাগ ইলেকট্রনিক সামগ্রী ছিল অ্যানালগ ছিল। পরবর্তী ধীরে ধীরে ডিজিটাল সামগ্রী উৎপাদন ব্যবহার বৃদ্ধির সাথে সাথে হাইব্রিড ইলেকট্রনিক সামগ্রী ব্যবহৃত হতে থাকে। আচ্ছা, আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স যাই। ডিজিটাল বলতে 2 ডিজিট 0 এবং আরটা হচ্ছে 1, 0 এবং 1 ভিত্তিক এমন একটি সিস্টেমকে বোঝায় যেখানে দুটি বিচ্ছিন্ন একক মান বা ডিসক্রিট ইউনিট ব্যবহৃত করে প্রক্রিয়াকরণের যাবতীয় কার্যাদি সম্পূর্ণ হয়। আর ডিজিটাল ইলেকট্রনিক্স হলো ইলেকট্রনিক্স প্রযুক্তিবিদ্যার এমন একটি শাখা যেখানে ডিজিটাল সিগন্যাল সংখ্যা, ডিজিটাল সিগন্যাল দ্বারা পরিচালিত বিভিন্ন সার্কিট যন্ত্রপাতির ডিজাইন, গঠন, কার্যপ্রণালী, ব্যবহৃত সুবিধা, অসুবিধা ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে বিশ্লেষণ ও আলোচনা করা হয়। এবার আমরা আসবো ডিজিটাল ও অ্যানালগ। যেটা বৈদ্যুতিক সিগন্যাল অ্যানালগ বা ডিজিটাল প্রকৃতি হয়ে থাকে, সেগুলো আমরা এর সাথে পরিচিত হব। ইলেকট্রনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য অ্যানালগ, ডিজিটাল উভয় সিগন্যাল ব্যবহৃত হতে পারে। বাস্তব জীবনে বিভিন্ন শাখায় প্রাপ্ত বৈদ্যুতিক সিগন্যালের অধিকাংশ অ্যানালগ সিগন্যাল। তো এই বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহ, অন্তর্দহ ইঞ্জিনে গ্যাসের তাপ ও চাপের ফলে উৎপন্ন সিগন্যাল, প্রাণী হৃদস্পন্দনজনিত সিগন্যাল যেমন ইসিজি, যেটা মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সিগন্যাল, তারপর ইইজি যেই ইলেকট্রোএনসেফালোগ্রাম বা ইনস্ট্রুমেন্ট সিস্টেম ব্যবহৃত ট্রান্সডিউসার যেমন স্ট্রেন গ্যাস, প্রেসার গ্যাস ইত্যাদি আউটপুট হতে প্রাপ্ত সিগন্যাল, অ্যানালগ কমিউনিকেশন সিস্টেম ব্যবহৃত রেডিও ওয়েভ এবং অনাকাঙ্ক্ষিত নয়েজ অ্যানালগ সিগন্যালের কিছু উদাহরণ। যেটা অ্যাকচুয়ালি এগুলো তো হাইব্রিড কম্পিউটার সমন্বয়ে আমরা বলতে পারি যে অ্যানালগকে ডিজিটালে রূপান্তর যেটা করে। অন্যদিকে ডিজিটাল যন্ত্রপাতি যেমন কম্পিউটার, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, ফ্যাক্স, ফটোকপিয়ার, প্রিন্টার, প্লটার, স্ক্যানার ইত্যাদি ডিজিটাল সিগন্যাল ব্যবহৃত হয়। এবার আমরা আসবো ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল হচ্ছে কি সাধারণত যেভাবে কাজ করে, বা আমরা একটু দেখবো কেমন যে ডিজিটাল সিগন্যাল যেভাবে কাজ করে। এই যে এখানে সাধারণত একটা হচ্ছে কি লো, আরটা হচ্ছে হাই, ঠিক আছে। তো লো এবং হাই মানে কি? লো এবং হাই, লো মানে 0 আর হাই মানে হচ্ছে 1। এই বিষয়গুলি সাধারণত হয়ে থাকে, ঠিক আছে। সো আমরা সেটাই এখন দেখব। এবার আমরা ডিজিটাল যে সিগন্যাল বা ওয়েভ শেপ সেটা আমরা একটু দেখব। যেমন তোমাদেরকে আগে তো জানতে হবে 0 এবং 1 আমরা জানি, তাই না? তো ডিজিটাল সিগন্যাল সম্পর্কে আমরা জানতে হবে, ডিজিটাল সংখ্যা যে বাইনারি সংখ্যা যেগুলা সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। তবে আজকে আমি এই একটা সংখ্যা, এটা কত তোমাদের জানার কোনো দরকার নেই আপাতত, শুধু জাস্ট এটা দেখো 0 আর এটা হচ্ছে 1, 0 এবং 1, এটাই কীভাবে ড্র করা হয়। আমরা যদি এটা দেখি, কোনো একটা নাম্বার আমাকে দেওয়া হয়েছে, এই নাম্বারটা আমরা কীভাবে ড্র করতে পারি সেটা একটু দেখি। এখানে ধরো যে আমি লিখলাম হচ্ছে এখানে 0, তারপর লিখছি 1, তারপর আবার 0, তারপর লিখছি 1, তারপর লিখলাম হচ্ছে 0, তারপর লিখছি 1। এই একটা সংখ্যা আমি লিখেছি, কত সেটা আপাতত জানা দরকার। এখন এটার জন্য আমার সিগন্যাল কী হবে সেটা একটু দেখো বোঝার জন্য। যেখানে 0 আছে সেখানে আমরা এইভাবে দেখো, এটা হচ্ছে 0, আর যেখানে 1 আছে সেখানে একটু উপর দিক উঠবে, সেখানে হচ্ছে উপর দিক উঠবে। তাহলে কি হলো? হ্যাঁ, যেখানে 1 আছে সেটাই দিকে আসবে, তারপর যেখানে 0 সেখানে এভাবে থাকবে। সর্বশেষ এটা হচ্ছে আমার 0 আর এটা হচ্ছে 1। যেখানে 0 সেখানে সিগন্যাল 0 লেভেল থাকবে। তো 0 লেভেলের একটা স্টেট আমি বলি, এখানে এটা হচ্ছে 0 লেভেল,
ঠিক আছে। এই ধরি আমি যদি এটা এখানে 1কে যদি 5 ভোল্টেজ ধরি, প্লাস 5 ভোল্টেজ, ভোল্টেজ ছাড়া তো কিছু নাই, আর এটা হচ্ছে 0 ভোল্টেজ। এভাবে সিগন্যালটা আসবে, এভাবে থাকে। আর যদি আমরা -5 ভোল্টেজ যদি আমরা হিসেব করি, তখন তো সেটা এইদিকে আসবে, এখান থেকে এইখানে নামবে। যাকে আমরা সিগন্যালটা আপাতত ধরতেছি এই অবস্থা আছে। তারপর আবার এই ধরলাম, কি আসলো, এটা হচ্ছে 0, এটা 1। তাহলে আমাদের এখানে দেওয়া হয়েছে কি 0 1 এ পর্যন্ত আমরা দিলাম, আবার 0 1 এ পর্যন্ত আসছে, আরটা হচ্ছে আবার 0 1। তাহলে 0 আমরা এটা 0, আর এখানে হচ্ছে 1, তাহলে এটা 0 আর হচ্ছে 1। এইভাবে সিগন্যালগুলো, ডিজিটাল সিগন্যালগুলো কী হয়, কাজ করে, এভাবে যায়, এটা ফালস আকারে যাবে। ঠিক আছে, তা আমরা মূল কাজের দিকে যাই। এই যেখানে তো এইখানে অ্যাকচুয়ালি 1 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটা 5 ভোল্টেজ, 0 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0 ভোল্টেজ। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে আমাদের। তো এইটা হচ্ছে একটা সময়, মানে টাইম, এক এক সময়ে যেই সিগন্যালটা ট্রাভেল করে আর কি। তো যেটা আমরা বলতে চাইলাম, অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এইগুলো যায়, যেমন আমরা কথা বলি, আমরা যখন ফোনে কথা বলি তখন কি হয়, এত দূর থেকে সিগন্যালগুলো যায় কিভাবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কম্পোজিট সিগন্যাল। তো লাইক কম্পোজিট সিগন্যাল কীরকম, তো কম্পোজিট সিগন্যাল তো হচ্ছে একটা হারমোনিক্স বা এভাবে কম্পোজিট সিগন্যাল হচ্ছে এইরকম একটা কম্পোজিট একটা সিগন্যাল থাকে। এখানে বিভিন্ন রকম সিগন্যাল মিক্স থাকে, এখানে ইলেকট্রিক সিগন্যাল আর অন্য সিগন্যাল কম্পোজিট আকারে থাকবে, ক্যারিয়ার সিগন্যাল থাকবে। কিন্তু এটা গিয়ে মোবাইলের প্রান্তে গিয়ে, মোবাইলের মধ্যে যে কি আছে এখানে তোমাদের বুঝতে হবে, এডিসি হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার। তারপর হচ্ছে ডিসিএ মানে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্টার। এই দুটো সেকশন কিন্তু মোবাইলে থাকে। যখন আমাদের কথাগুলা মোবাইলে যখন ঢোকে, তখন এই কোডগুলোকে ডিজিটালে রূপান্তর করে, এই ডিজিটাল কোড সে বুঝে আবার অ্যানালগে কনভার্ট করে সিগন্যালটা ট্রাভেল করে, এভাবে যাবে কম্পোজিট। আবার যে মোবাইল যে রিসিভ করতেছে, রিসিভারের মধ্যে যেই কি আছে, যে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট আছে বা অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট আছে, সেইটাই সে এখানে মোবাইলকে দেয়, রিড করে সেই আবার সে কম্পোজিট সিগন্যালে বের করে দেয়। আউটপুট হলে এটাই বের হয়, তখন আমরা শুনতে পাই আবার আগের প্যাটার্নটা। এই কার্যকলাপ এখানে কিন্তু চলতে থাকে। মূল হচ্ছে আসলে এখানে ভোল্টেজেরই খেলা। সো অ্যানালগ সিগন্যাল যেমন এটা একটা অ্যানালগ সিগন্যাল, তাই না, অ্যানালগ একটা সাইন ওয়েভ সিগন্যাল, এভাবে সিগন্যালটা ট্রাভেল করে। আচ্ছা, সো যেটা আমরা বলবো যে ভৌত রাশিমালা যেমন চাপ, তাপ, আলোক, তীব্রতা, শক্তি ইত্যাদি হতে ট্রান্সডিউসারের মাধ্যমে সমতুল্য অ্যানালগ ইলেকট্রিক্যাল সিগন্যাল পাওয়া যায়। একটা ট্রান্সডিউসার আছে যেটা যেমন শব্দ তৈরি করে, শব্দ কম্পাঙ্ক তৈরি করে, এরকম কিছু ডিভাইস আছে যেমন ট্রান্সডিউসার। ঠিক আছে, এই সিগন্যালের মান সর্বদাই পরিবর্তিত হয়, এটা পরিবর্তিত হবে, চেঞ্জ হবে, এটি একবার উপদিকে আবার নিচের দিকে এরকম থাকে। অর্থাৎ যে বৈদ্যুতিক সিগন্যালের মান সময়ের সাথে নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি বা হ্রাস পায় তাকে অ্যানালগ সিগন্যাল বলে। এগুলো সম্পর্কে আমি সাথে আমি কিছু ভিডিও কি যেন সিমুলেশন বা প্র্যাকটিক্যালতে দেখাবো যে কীভাবে সিগন্যালটা আমরা দেখি। যেমন আমার আগে ভিডিওতে এই পত্র 1-এ অসিলোস্কোপের যে মাধ্যমে কিছু সিগন্যাল দেখাচ্ছি না, এই সিগন্যালগুলো এখানে মেজার করে এভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো কোনটা অ্যানালগ কোনটা ডিজিটাল। এবার আসো ডিজিটাল এবং অ্যানালগ সিগন্যালের মধ্যে পার্থক্যটা কী। অ্যানালগ সিগন্যাল একটি নিরবচ্ছিন্ন সিগন্যাল, তারপর হচ্ছে ডিজিটাল সিগন্যাল একটি বিচ্ছিন্ন সিগন্যাল। সময়ের সাথে অ্যানালগ সিগন্যাল অবশ্যই পরিবর্তন হয়, এটা মানের পরিবর্তন হয়, ঠিক আছে, কিন্তু এর মানের পরিবর্তনের সময় মোটামুটি স্থির থাকে, আবার সময়ের পরিবর্তনকালে মান বা ভোল্টেজ লেভেল স্থির থাকে। এটা কিন্তু স্থির থাকে না, অ্যানালগ সিগন্যাল স্থির থাকে না। অ্যানালগ সিগন্যালের মানকে তিন উপায়ে প্রকাশ করা হয়। অ্যাভারেজ মান আসে, তারপর হচ্ছে এই যে তাৎক্ষণিক বা মোমেন্টাম ভ্যালু যেটা, এবং যেটা রুট মিন স্কোয়ার বলা হয় বা গড় ভ্যালু
রুট মিন স্কোয়ার। তো এখান থেকে এই হচ্ছে এটা একটা ভোল্টেজ, আর এটা হচ্ছে এখান থেকে এটা একটা ভোল্টেজ আর কি, মানে অ্যাম্পলিচিউড হচ্ছে এটা, উপরটা আমার ভোল্টেজ, আর এইদিকে হচ্ছে সময় আমারটা। তাহলে একটু চিন্তা করে দেখো, উপরে গেল, এখানে গেছে, আমার এখানে কিন্তু লেভেলটা হচ্ছে 0 তে আসছে, আর এখানে উপর দিকে উঠছে, এখানে কিন্তু যায়নি, নিচের দিকে নাই। তো উদাহরণ দিবা, ডিজিটাল সিগন্যাল আঁকি দিবা, ডিজিটাল সিগন্যাল আঁকি দিবা এবং অ্যানালগ সিগন্যাল আঁকি দিবা। এটা ডিজিটাল সিগন্যাল এই কারণে একটা 0 নির্দেশ করছে, একটা 1 নির্দেশ করে, এভাবে কিন্তু প্যাটার্নটা সাজানো। আর এটাকে অ্যানালগে কিন্তু ভোল্টেজটা নির্দেশ করে, এটা ডিজিটালি ভোল্টেজটা নির্দেশ করতেছে। তো ডিজিটাল মোডে কাজ করার যে সুবিধা আছে সেটা তোমরা দেখবা, যে সুবিধা কী কী আছে। যেমন ইলেকট্রিক্যাল নয়েজ খুব কম হয়, বজ্রপাত হলে এগুলো খুব একটা মানে মানে যেটা ইলেকট্রিক্যাল নয়েজের কথা বললাম, যেটা বিদ্যুৎ চৌম্বকীয় তরল, ইলেকট্রিক মোটর, বজ্রপাত প্রভৃতির কারণে ইলেকট্রিক্যাল সার্কিট সৃষ্ট নয়েজ দ্বারা অ্যানালগ সিগন্যাল বেশি ক্ষতিগ্রস্ত হয় আর কি, এটা বললাম আর কি। কিন্তু ডিজিটাল সিগন্যাল ক্ষতি হয় না, আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, যেহেতু এখানে এটা ডিজিটাল। খরচ অ্যানালগ সার্কিটের তুলনামূলক সরল এবং এটা দামও কম, কিন্তু ডিজিটাল সার্কিট প্রকৃতির সরল এবং বাণিজ্যিকভাবে ব্যাপক হারে ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হয় বলে দামও কম একটু। এই অ্যানালগ সার্কিট মানে আসলে ব্যয়বহুল, এখানে অ্যাম্পলিফায়ার, ফিল্টার ইত্যাদি বেশ কিছু বহুল, এটা ব্যয়বহুল। ডিজিটাল সিগন্যাল যেমন ছোটো ছোটো, এখন ডিজিটাল হওয়াতে আমাদের একদম ডিভাইসগুলো খুব সূক্ষ্ম ছোট হয়ে গেছে, ছোট ছোট কত মডিউল পাওয়া যাচ্ছে, চার্জিং মডিউল, সেন্সর, অনেক কিছু পাওয়া যায়, অ্যাম্পলিফায়ার মডিউল, সহজে অনেকে অনেক কিছু চাইলে বানা ফেলতে পারতেছো। তুমি জাস্ট কল্পনা করবা, কাজ করে ফেলতে পারবা, কারণ এখন অ্যাভেলেবেল সেই ছোটো ছোটো মডিউলগুলো পাওয়া যাচ্ছে। কম্পিউটার অনেক ছোট হয়ে গেছে, যেমন আরডিনো আসছে, হ্যাঁ, রাসবেরি পাই, এগুলো খুবই ছোট ছোট জিনিস, দেখো মানে পুরো কম্পিউটারের মতো কাজ করা যাচ্ছে। অ্যানালগ পদ্ধতিতে কাটা দিয়ে সিগন্যালের পরিমাপ দেখানো হয়, মানে একটা সংকেত দিয়ে, এবং অ্যানালগ মাল্টিমিটার আর ডিজিটাল মাল্টিমিটার তুমি বুঝতেছো, একটা হচ্ছে কাটা দিয়ে বোঝাচ্ছে, আরটা হচ্ছে এই সংখ্যা দিয়ে বোঝাচ্ছে কত মান, এই আর কি। এটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের যে তথ্য সংরক্ষণ, ডিজিটালের তথ্য সংরক্ষণ করা যায়, অ্যানালগ করা যায় না, এটা নির্ভরশীলতা। সো অধিকাংশ ডিজিটাল সার্কিট ইন্টিগ্রেটেড দিয়ে তৈরির ফলে সংযোগ খরচ কম এবং সিস্টেমটি দীর্ঘদিন ধরে নির্ভুলভাবে কাজ করতে পারে। সময়ের সাথে অ্যানালগ সার্কিটের বৈশিষ্ট্য পরিবর্তন হয়, পুরো যাওয়া ইত্যাদি, কিন্তু অ্যানালগ সার্কিট নির্ভরশীল কম। ভুল নির্ণয় ও রক্ষণাবেক্ষণ, ডিজিটাল সার্কিট সিগন্যালে 0 এবং 1 মাত্র দুইটি অবস্থা থাকে, ভুল নির্ণয় সহজ করা হয়। অ্যানালগ বর্তনীতে বিভিন্ন ধরনের সিগন্যালের মানের বিভিন্ন ভিন্নতা, ভুল নির্ণয় করা কষ্টকর হয়ে যায়। যাই হোক, ডিজিটাল সিস্টেমের সুবিধাগুলো তোমরা একটু দেখবা, এখানে কি কি সুবিধা আছে সেগুলো পড়তে হবে। আমি কয়েকটা বলি। ডিজিটাল সিস্টেমের পরিকল্পনা এবং নকশা অঙ্কন সহজ, কারণ ডিজিটাল সিস্টেম শুধুমাত্র সুইচিং সার্কিট ব্যবহার করে ডিজাইন করা হয়, কারণ সার্কিট অপনার মাধ্যমে অনেক কাজ করে। ডিজিটাল পদ্ধতিতে ফ্লিপ ফ্লপ সার্কিটের সাহায্যে তথ্যবহুল সংরক্ষণ ধরে রাখা যায়। আমরা যে মেমোরি বলি বা এখানে রেজিস্টার যেটা বলি, মেমোরি বলি, এখানে কিন্তু আসলে ফ্লিপ ফ্লপ সার্কিটের ব্যবহার হয় কম্পিউটারে বা আদার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে মেমোরি হয়, সেগুলো কিন্তু এইভাবে কিন্তু ডেটাগুলোকে জমা রাখে, ফ্লিপ ফ্লপ সার্কিটের মাধ্যমে সেটা ধরে রাখা হয়। ফলে এই পদ্ধতিতে ডাটা সংরক্ষণ খুব সহজ হয়। তারপর একাধিক সুইচিং সার্কিট ব্যবহার করে সূক্ষ্মভাবে যে কোনো অঙ্ক পর্যন্ত সংখ্যাসমূহের হিসাব গণনা করা হয়। তো অ্যানালগ সিস্টেমের তুলনায় সহজভাবে প্রোগ্রাম করে ডিজিটাল সিস্টেমে কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। ডিজিটাল সার্কিট ইন্ডাক্টর ট্রান্সফরমারের ব্যবহার নাই বলে এই আকৃতি আইসি ইন্টিগ্রেটেড সার্কিটের অ্যানালগ সিস্টেমের তুলনায় অধিক সার্কিট সংযোগ করা হয়। বোঝা গেছে? মানে অর্থাৎ ডিজিটাল সার্কিটে ইন্ডাক্টর ট্রান্সফরমারের ব্যবহার নাই, এই আকৃতির আইসি ইন্টিগ্রেটেড সার্কিটে অ্যানালগ সিস্টেমের তুলনায় অধিক সার্কিট সংযোগ করতে হয়, এটা ঠিক, ছোটো ছোটো। সো অ্যানালগ ইলেকট্রনিক্স ও ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এ পর্যায়ে যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানালগ ও ডিজিটাল সার্কিটের মধ্যে পার্থক্য। ইলেকট্রনিক্স প্রযুক্তিবিদ্যার যে শাখা অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল দ্বারা পরিচালিত বিভিন্ন সার্কিট যন্ত্রপাতির ডিজাইন, গঠন, কার্যপ্রণালী, ব্যবহার, সুবিধা অসুবিধা ইত্যাদি এগুলি।
এবং অপরপক্ষে ডিজিটাল ইলেকট্রনিক্স, যেটা ইলেকট্রনিক্সের যুক্তিবিদ্যার যে শাখায় ডিজিটাল সিগন্যাল, সংখ্যা এবং ডিজিটাল সিগন্যাল দ্বারা পরিচালিত বিভিন্ন সার্কিট, যন্ত্রপাতির ডিজাইন, গঠন, কার্যপ্রণালী ব্যবহারের সুবিধা অসুবিধা ইত্যাদি এগুলি। তারপর হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স, যেটা অ্যানালগ ইলেকট্রনিক্সের মধ্যে সাধারণত যে অ্যানালগ কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়। ডিজিটাল ইলেকট্রনিক্সের ডিজিটাল কম্পোনেন্ট ব্যবহার করে সেটা বা আমরা বলবো। নানাবিধ বিষয়ে যে বিশ্লেষণ ও আলোচনা করা হয়, যে বিষয়ে বিশ্লেষণ আলোচনা করা হয় তাকে অ্যানালগ ইলেকট্রনিক্স বলে। তারপর নানাবিধ বিষয়ে যে বিশ্লেষণ আলোচনা করা হয় তাকে ডিজিটাল, অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্সের বিষয়ে যেটা আলোচনা করা হয় আর একটা অ্যানালগ বিষয়ে যেটা আলোচনা করা হয়। এই পদ্ধতিতে সদা, অর্থাৎ অ্যানালগ পদ্ধতিতে সদা পরিবর্তনশীল বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয় এটা। আর ডিজিটাল পদ্ধতিতে সিগন্যালের দুটি মাত্র নির্ধারিত লেভেল নির্ধারণ করা হয়, যেটা 0 এবং 1। সিগন্যালের মানের বিভিন্নতার জন্য ভুল নির্ণয় করা কষ্টকর হয় অ্যানালগে, আর ডিজিটালে হচ্ছে খুব সহজ করা হয় দুটি লেভেল থাকার কারণে। এই পদ্ধতিতে সিগন্যাল প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত সার্কিটের যন্ত্রাংশ খুব ব্যয়বহুল, কিন্তু অ্যানালগে। আর ডিজিটালে খুবই সহজ। আমি বললাম না, ছোট্ট একটা সার্কিট দিয়ে দেখো অনেক কিছু হচ্ছে, অনেকগুলো মডিউল পাওয়া যায়, তুমি সহজে অনেক কিছু করে ফেলতে পারতেছো। ছোটো ছোটো সেন্সর পাওয়া যায়, ছোটো ছোটো মডিউল পাওয়া যায়। এটা পাওয়া যেখানে ইলেকট্রনিক্স যন্ত্রাংশ বেশি, যেমন ঢাকায়, আচ্ছা দোলাখালীর ওদিকে, তারপর চট্টগ্রামের মধ্যে আইস ফ্যাক্টরি যারা আছে ওদিকে, হ্যাঁ এখানেও কিন্তু অনেক যেখানে ইয়ে করে। আর হচ্ছে বিডি টেকশপ, আমি কোনো কোম্পানিকে প্রমোট করতেছি না, আরও যারা আছে এগুলো কিন্তু ওরা সেল করে এই কম্পোনেন্টগুলো, ইলেকট্রনিক্সের কম্পোনেন্টগুলো। তো ছোটো ছোটো অনেক মডিউল দিয়ে তোমরা অনেক কিছু বানিয়ে ফেলতে পারবা, এত সহজ বলার বাইরে। যদি এই ডিজিটাল সিস্টেমটা তোমরা যদি জানো, তোমরা দেখবে যে অনেক কিছু করতে পারো। আলোদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো অনেক কিছু করা যাচ্ছে, এখন কল্পনা করে করা যাচ্ছে, খুবই ইজি। সো আমার সাথে থাকো, আমি তোমাদেরকে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো বলতেছি, আলাপ করতেছি, বই আছে তোমরা জানো, বাট আমার মেইন ফোকাস হচ্ছে প্র্যাকটিক্যালগুলো আমি তোমাদেরকে দেখাবো, এবং উদ্দেশ্য যেটা সেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এই যা পড়ালেখা এটা ক্লিয়ার হওয়ার জন্য কিছু প্রজেক্ট, কিছু প্র্যাকটিক্যাল যখন তোমরা দেখবা, ভেরি ইজি এবং সিম্পল হয়ে যাবে তোমাদের এই বিষয়গুলো, তোমরা নিজে থেকে এই বিষয়গুলো লিখতে পারবা। এবার আমরা আসি, মেইন আমাদের কাজ হচ্ছে নাম্বার সিস্টেম অবশ্যই জানতে হবে। আমি এত লম্বা করব না, এখানে অনেক কিছু আছে, তোমরা এটা দেখবে, পড়বে। এসব কথাবার্তা আমরা বলে সময় নষ্ট করবো না, এটা তোমরা পড়বে। নাম্বার সিস্টেমের যে হিস্টোরি এখানে আছে, আমি শুধু এখানে চলে যাচ্ছি বিভিন্ন প্রকার নাম্বার সিস্টেম সম্পর্কে। সো বিভিন্ন প্রকার নাম্বার সিস্টেম কিন্তু এখানে রয়েছে, আমরা দেখব। সো এখন শুরুতেই বলি, বাইনারি তো বলেছি, তারপর হচ্ছে ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, ঠিক আছে। তো এখন আমরা যে বললাম যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এই 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে ডেসিমাল, 10টি অঙ্ক থাকবে। বাইনারি হলে 2টি অঙ্ক থাকবে, অক্টাল হলে এখানে 8টি। তো সংখ্যা পদ্ধতি এমন একটি সাংকেতিক উপস্থাপনা যা মানুষের ভাষার অংশ হিসেবে গণনা কাজে এবং কম্পিউটারের মাধ্যমে ভিন্ন ভিন্ন লেভেল ভাষা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা দেখব এখন যে ডেসিমাল নাম্বার সিস্টেম। বিষয়গুলো আমি আরও সহজ করার জন্য তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। এখানে এত কিছু এইভাবে করার দরকার নাই, জাস্ট এদিকে আসো, যে এই চার্টটা একটু দেখবে। ডেসিমাল নাম্বার এখানে লিখলা, এইগুলার এই সমতুল্য বাইনারিটা এখানে দেখো, তারপর তার হেক্সাডেসিমালটা দেখবা। হেক্সাডেসিমাল হচ্ছে যে এখানে 4টা বিটের এই তোমরা নিবা, এভাবে করে লিখবা। 0কেও আমি 4টা বিট করে লিখবো হেক্সাডেসিমালে। তারপর বাইনারি 1কে, ডেসিমাল 1কে আমরা এভাবে 1 লিখবো, হেক্সাডেসিমালও 1, কিন্তু যে সমতুল্য বাইনারি হচ্ছে এটা, এভাবে লিখব 4 বিট করে। তারপর হচ্ছে ডেসিমালের 2, আর
বাইনারি হচ্ছে 10, এখানে 1 একটা মিস্টেক হয়েছে, এখানে আমাদেরকে লিখতে হবে 10। তা আমরা কি লিখবো এখানে? এটা হচ্ছে 10। বাইনারিতে হলে সেটাকে আমরা 10তেই লিখব। ঠিক আছে, এখানে 10 লিখতে হবে। তাহলে আমরা কি করব এখানে? এটা 10 আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল 2 এখানে। আর এখানে এটা কি হেক্সাডেসিমাল সমতুল্য, এটা 4 বিট করে লিখব, 0010। 3 বা 311 লিখবো বাইনারিতে, এটা 3 তো আছেই, এবং এটার হেক্সাডেসিমাল সমতুল্য হচ্ছে এটা 11 এর আগে আমরা দুটা 0 দিয়ে দেবো, মানে 4 বিট করতেই হবে আমাদের, কেমন? তারপর এরকম 4 আছে, 4 হচ্ছে 100, এটা আগে 0 হবে 100। 5 হচ্ছে 101, আগে একটা 0 দিবা, 4 বিট করে নিতে হবে। 6 হচ্ছে 110, আর একটা 0 দিতে হবে, এটা হচ্ছে আমরা 4 বিট করার জন্য, এমনি হচ্ছে 110। তারপর 7 হচ্ছে 111, আর হেক্সাডেসিমাল সমতুল্য মানে একটা বিট নিবা 0 দিয়ে, 10111 শেষ। এরপর আছে 8 100, মানে 3টা 0, 4টা বিট অন হবে, এখানেও সেম। সো যেগুলো 4 বিট এসে গেছে সেগুলো আর লাগতেছে না। এইভাবে প্রত্যেকটার 4টা একটু মানে দেখে ফেলবো 16 পর্যন্ত। এবার কথা হচ্ছে, এটা মনে রাখার সহজ একটা টেকনিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে, না হলে কিন্তু বুঝবে না। আমি লাভ এখানে অনেক কিছু বলছি, এগুলো দরকার নেই, মানে এগুলো হচ্ছে একবার গোতুরু দেখবা, মেন হচ্ছে আমার এইটা। এখন আমি শর্টকাটে কিভাবে তোমরা এগুলো মনে রাখবে, এগুলোর জন্য আমি সহজেই তোমাদের একটু উদ্ঘাটন করে দিচ্ছি, যাতে বুঝো এবং শর্টকাটে যাও। মনে রাখার পদ্ধতি সেগুলো এখানে তো অনেকভাবে কনভার্সন দেখাইছে, সেগুলো আমি দেখাবো অবশ্যই কীভাবে করে, কিন্তু তার আগে বললাম এইগুলো মনে রাখার যে পদ্ধতি সেটা একটু বলি শর্টকাটে। এটা বলার জন্য আমি এদিকে আসি। যেমন আমরা একটা কোড লিখবো এখানে, যে 8421, এই ভিডিও এটাতে হচ্ছে খুবই ট্রেন্ডিং, এটা খুবই 8421 একটা কোড আছে, অর্থাৎ 1 ডবল 2 নিলাম, 2 ডবল 4, 4 ডবল 8 নিলাম, ইচ্ছে করলে 8 ডবল আমরা 16 নিতে পারি যখন প্রয়োজন হয়। এখন তোমরা দেখবা আমি কিভাবে এটাকে কাজে লাগাই। তো এখন আমি এটা হচ্ছে আমার 0, মানে 0 আর কি। এখন আমার 1-এর বাইনারি যদি হয়, এ 1 অন করব, বাকিগুলো 0 করে দিব। ওই যে বললাম না ডেসিমেল হেক্সাডেসিমেলের 4টা বিট, তাহলে আমার কি হলো, এটা হচ্ছে 0 0 0 1, মানে 1 আর কি, এটা 0 0 0, মানে এটা 0 অ্যাকচুয়ালি রিয়েল 0, আর এটা হচ্ছে কি 1। তাহলে 1-এর বাইনারি একই। এখন আমরা দেখব 2-এর বাইনারি কত। 2-এর বাইনারি 2-এর জায়গায় 1 দিব, বাকিগুলো আশেপাশে 0 দিয়ে দেব। তাহলে 2-এর বাইনারি আমরা কত লিখতেছি, 0 0 1 0 লিখব, 4 বিটও হলো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 10 10 মানে 2, 10 মানে কি 2, এদের 2 2। আচ্ছা 3 কীভাবে লিখবো, এখানে তো ডাইরেক্ট 3 কোনো প্যাটার্ন নেই আছে, তাহলে 2 এবং 1 যোগ করলে 3 হয়তো, এই দুটো বিট অন করবো, পাশাপাশি আশেপাশে 0 দিয়ে দেবো। তাহলে আমরা দেখতে পারি হচ্ছে 0 0 1 1, মানে হচ্ছে 1 1, অর্থাৎ এটা হচ্ছে 0, এটা 1 ডেসিমেল, এটা 2, তারপর এটা হচ্ছে 3। এইভাবে করে আমরা সব
বাইনারিগুলো লিখতে পারবো। তুমি বলতে পারো 4-এর বাইনারি কই, 4 তো আছে, 4-এর নিচে 1 দিব, বাকি যেগুলো 0 দিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি 1 0 0, ঠিক আছে, এটা 4। এবার আসো 5-এর বাইনারি কত, 4-এর 1-এ 5 হয়, তাহলে 4-এর নিচে 1, তারপর 1-এর নিচে 1, এই দুটো যোগ করলে 5 হয়, এই দুটো বিট যোগ করলে 5 হয়। তাহলে আমরা কি করব, 0 দিব আশেপাশে। তাহলে আমরা যেটা করতে পারি 0 1 0 1, তাহলে 1 0 1 মানে হচ্ছে 5, 1 0 1 মানে 5, ঠিক আছে। এরকম যা নাই, যেমন 6 নাই ডাইরেক্টলি একের উপরে, তাহলে আমরা কি করব, 6 ও 4 ও 2 হচ্ছে 6, শুধুমাত্র 4-এর বিট অন করব, 2-এর বিট অন করব, আশেপাশে সব 0 দিয়ে দিব। দেখবে ম্যাজিকের মতোই তোমরা বাইনারি এই কোডটা ব্যবহার করে। এর থেকে বড় সংখ্যা নিলে তুমি কি করবা, তখন তোমাকে এখানে 16 নিতে হবে, 16 থেকে আরও বেশি বড় নিতে গেলে 32 নিবা। তাহলে এই বিটগুলো অন করবে, বড় বড় অঙ্ক, বড় বড় বাইনারি সংখ্যাগুলো তোমরা ইজিলি লিখতে পারবা। তো এটা আমরা যেটা করলাম 6, তাহলে হচ্ছে 0 আছে 1 1 0, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6। এভাবে করে তোমরা যে কোনো বাইনারি যে কোনো ডেসিমেলের বাইনারি শর্টকাটে করতে পারবা অপকোড পদ্ধতিতে বা এই কোড ব্যবহার করে, ঠিক আছে। সো খুব সহজে এগুলো মনে রাখতে হবে। এবার কথা আসি, যখন তোমরা 10-এর উপর 10 থেকে নিচে দিকে এগুলো যাবে, এগুলো হেক্সাডেসিমেলের সংখ্যা, যেখানে লেটার দিয়ে করা হয়। 10কে এ এবং 11কে বি সি ডি এভাবে কিন্তু যাইতে থাকবে, এবং শেষ হচ্ছে আমার 15কে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয়। সো এই হচ্ছে বিষয়। পরবর্তী আমরা তোমাদেরকে কিভাবে না নম্বর পদ্ধতি পারস্পরিক কনভার্সন, এটা আমরা আগামী 2য় ক্লাসে তোমাদেরকে আমরা দেখাবো যে কীভাবে একটা নাম্বার কনভার্সন করবে। আমি শর্টকাট একটা কনভার্সন তো দেখিয়ে দিলাম, এটা জাস্ট মনে রাখার জন্য আমি আগেই দিয়ে দিলাম, পরবর্তী আমরা ওইতে যাব। তো আশা করি সবাই ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং দেখেছ। সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দিবে, কারণ দেখো এখানে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তো তোমাদের জন্য বানালাম। তোমরা যদি না বা দেখো, সেটা তো যাদের জন্য খাবার, তারা যদি না খায় সেই খাবারটা তার আনা হয় না। তো খেয়াল রাখবা, যদি প্রয়োজন মনে করো তো সবাইকে দ্রুত এটা শেয়ার করে দিবা, এবং সবার জন্য ভালো একটা ইয়ে থাকবে। আমি এখানে প্র্যাকটিক্যালেরও অনেক বিষয় খুঁটিনাটি আমি দেখানোর চেষ্টা করব। পরিশেষে অনেক যারা আছো ফাইনাল ইয়ার বা যারা ইয়ে করবে, একটা ইন্টার্নিংয়ের আমি সুযোগ নিয়ে আসতেছি, যেমন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা তাদের জন্য খুবই কমিয়েতে একটা ইন্টার্নিং ব্যবস্থা করবো। সহজেই তোমরা এইখান থেকে ইন্টার্নিং করে ভালো ইলেকট্রনিক্স প্রজেক্ট, কম্পিউটারের প্রজেক্ট, আইওটির প্রজেক্ট খুব সহজেই তোমরা করতে পারো, এখন পানির মতো হয়ে যাবে। এমন এমন টুল ব্যবহার করে শর্টকাটে তুমি অনেক ডেভেলপার হতে পারবা, বিভিন্ন কোম্পানিতে তুমি জব করতে পারবা, তোমার যে নলেজ থাকবে, এবং বিদেশেও তুমি করতে পারবা। সেই বিষয়গুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। যেহেতু হোয়াই নট, আমি নিজেও অনেকগুলো সার্টিফাইড, আইওটি, রোবোটিক্স, তোমার যে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের, মোবাইল অ্যাপস ডিজাইনের অনেকগুলো আমার সনদ আছে, আমি এগুলো প্রফেশনাল ট্রেনিং করাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।